প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালোই আছো। পদার্থবিজ্ঞানের সুন্দর জগতে তোমাদের সকলকে আমন্ত্রণ। আমরা পদার্থবিজ্ঞানের গত ক্লাসে প্রথম অধ্যায় প্রায় শেষ করে ফেলেছি। কিছুটা অংশ বাকি আছে প্র্যাকটিক্যাল সংক্রান্ত, যেটা তোমাদের সাথে পরবর্তীতে শেয়ার করব। প্র্যাকটিক্যালের বিষয়ে কিছু যন্ত্রপাতি প্রয়োজন হয় এবং সময় সাপেক্ষ, সে কারণে এটাকে আমরা পরে একটা ক্লাস নিয়ে এটা কভার করব। এটা তোমাদেরকে বলেছি আগেও, আবারও বললাম। তো চলো আজকে দ্বিতীয় অধ্যায় গতি নিয়ে আলোচনা। একটি গতি অধ্যায়টা পদার্থবিজ্ঞানের একটি মূল অধ্যায় এবং এটা খুবই প্রয়োজনীয় একটি অধ্যায় বলে আমরা এটা ভালো করে মনোযোগের সাথে বোঝার চেষ্টা করব। গতি অধ্যায়ের এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা সাইকেল চালাচ্ছে একজন লোক, পিছনে ব্যাগও আছে। সাইকেলের চালানোর সাথে গতির একটা সম্পর্ক রয়েছে। আচ্ছা, কিরকম সম্পর্ক রয়েছে? তুমি যদি সময়ের সাথে সাথে তুমি তোমার অবস্থানের পরিবর্তন ঘটাও, মনে করো তুমি সকাল 8টার সময় তোমার বাসায়, 8টা 5 মিনিটের সময় তুমি বাসা থেকে বেরে স্কুলের পথে যাচ্ছ, তাহলে তোমাকে আমরা বলবো গতিশীল। অর্থাৎ সময়ের সাথে সাথে যদি কোনো বস্তু পারিপার্শ্বিকের সাপেক্ষে তার অবস্থানের পরিবর্তন ঘটায়, একটু কঠিন শব্দ হয়ে গেল পারিপার্শ্বিকের সাপেক্ষে, এটা ব্যাখ্যা করব আমি, তাহলে সেটাকে আমরা বলবো গতি। এই অবস্থাকে, বস্তুর এই অবস্থাকে আমরা গতি বলবো। এখন এখানে পারিপার্শ্বিকের সাপেক্ষে কথাটা আসলো কেন? এটা আবার কেমন? পারিপার্শ্বিকের সাপেক্ষে বিষয়টি কেন আসলো? পারিপার্শ্বিকের সাপেক্ষে আসলো এই কারণে, মনে করো তুমি পারিপার্শ্বিক সাপেক্ষে আসছে, মনে করো তুমি চলছো এবং তোমার সাথে সাথে যদি তোমার বাসার সবগুলো জিনিসপত্র তোমার সাথে সাথে চলতে শুরু করে দেয়, তাহলে তুমি যে গতিশীল আছো এটা তুমি বুঝবে না। এখন বলতে পারো এটা কেমন হলো? আচ্ছা, তোমাকে আর একটু সহজ করে দিই। মনে করো তুমি লিফটে উঠলে, লিফটে ওঠার পরে তুমি যদি লিফটটা স্টার্ট করে লিফটটা তোমাকে নিয়ে চলতে থাকে, লিফটের মধ্যে যতগুলো বস্তু থাকে সবগুলো তোমার সাথেই চলে। তুমি যদি লিফটের দিকে তাকাও, লিফটে অন্যান্য যারা আছে তাদের দিকে তাকাও, দেখবে যে তোমরা সবাই দাঁড়িয়ে আছো। কিন্তু লিফটটা যদি বিভিন্ন মার্কেটে দেখবে ক্যাপসুল লিফট আছে, যেটা দিয়ে দেখা যায় বাইরে, কিন্তু তুমি যদি বাইরের দিকে তাকাও তাহলে দেখবে যে তোমার লিফটটা সজোরে উপরের দিকে উঠে যাচ্ছে, বস্তুগুলো সব বাইরের সবগুলো নিচের দিকে চলে যাচ্ছে। তাহলে একই সাথে তুমি চিন্তা করো, তুমি যদি লিফটের দিকে তাকাও, তোমার কি মনে হবে? তুমি দাঁড়িয়ে আছো স্থির, কারণ সবাই দাঁড়িয়ে আছে, তুমিও দাঁড়িয়ে আছো, তুমি তোমার অবস্থানের পরিবর্তন ঘটাচ্ছ না। এটাকে আমরা স্থিতি বলি, স্থিতি বা স্থির। কিন্তু পুরো লিফটটা আর যদি বাইরের পরিবেশটা দেখো, তাহলে তোমার লিফটটা সময়ের সাথে সাথে তার অবস্থানের পরিবর্তন হচ্ছে, উপরের দিকে উঠে যাচ্ছে অথবা নিচের দিকে নামতে পারো। তাহলে এটাকে আমরা গতি বলছি। তাহলে গতি কখন হয় কোনো বস্তুর? যখন কোনো বস্তু সময়ের সাথে সাথে তার আশেপাশের সাপেক্ষে, আশেপাশে বলতে পারিপার্শ্বিক শব্দটা আসলো এখানে, পারিপার্শ্বিকের সাপেক্ষে তার যদি অবস্থানের পরিবর্তন ঘটায়, তখন এই অবস্থাকে আমরা বলি গতি। তারপর বুঝতে অসুবিধা হলে প্রশ্ন করবে। আচ্ছা, এখানে অধ্যায়টার নাম দেওয়া হয়েছে গতি। এই অধ্যায়টার, তাহলে এই অধ্যায়ে আমরা গতি নিয়ে কথা বলবো। গতির সাথে স্থিতি অটোমেটিক্যালি চলে আসে, এই জন্য স্থিতিটার ধারণা তোমাদেরকে দিলাম, আর গতি তো আমরা পড়বই। তো এই অধ্যায়টা পাঠ করে আমরা কি কি বিষয় সম্পর্কে আমাদের ধারণা আসবে বা আমরা জানতে পারবো, এখানে এক নজরে একটু কিছু ব্যাখ্যা রয়েছে। চলো ব্যাখ্যাটা আমরা দেখে আসি, এই অধ্যায়টা পাঠ করে আমরা কি কি শিখতে পারবো।
এই দেখো প্রথমেই রয়েছে স্থিতি ও গতি ব্যাখ্যা করতে পারবে। দেখো অধ্যায়ের নাম গতি হলেও এখানে স্থিতি বিষয়টি রয়েছে। বিভিন্ন প্রকার গতির মধ্যে পার্থক্য করতে পারবো। তাহলে বিষয়টি কি, বিভিন্ন প্রকার গতির মধ্যে পার্থক্য করতে পারবো, অর্থাৎ গতিও আবার অনেক রকমের আছে, সেটা একটার সাথে একটা কি পার্থক্য থাকে সেটা আমরা করতে পারবো। নতুন একটা বিষয় স্কেলার ও ভেক্টর রাশি, এটা তোমাদেরকে পড়ানোর সম্বন্ধে ব্যাখ্যা করব। স্কেলার রাশি আর ভেক্টর রাশি এগুলো কি আমরা বুঝতে পারবো, জানতে পারবো। গতি সম্পর্কিত রাশিসমূহের মধ্যে পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করতে পারবো। গতি এবং বিভিন্ন প্রকার রাশি আর গতির সাথে যেগুলো সম্পর্কিত, পারস্পরিক সম্পর্কিত অন্যান্য রাশি আরো আছে, এগুলোর মধ্যে কি কি সম্পর্ক আছে সেটা আমরা বুঝাতে পারবো বা বুঝতে পারবো অথবা বিশ্লেষণ করতে পারবো। বাধাহীন ও মুক্তভাবে পড়ন্ত বস্তুর গতি ব্যাখ্যা করতে পারবো। কোনো বস্তু যদি বাধা ছাড়া উপর থেকে পড়তে থাকে, পৃথিবীর অভিকর্ষের কারণে যদি পৃথিবীর কেন্দ্রের দিকে পড়ে, এটাকে আমরা পড়ন্ত বস্তু বলি, মুক্তভাবে পড়ন্ত বস্তু, এটা ব্যাখ্যা করতে পারবো। পড়ন্ত বস্তু সম্পর্কে আমাদের যথেষ্ট আলোচনা আছে আরো পরে, সেটা আমরা পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করব। লেখচিত্রের সাহায্যে গ্রাফ একটি পদার্থবিজ্ঞানে অত্যন্ত আবশ্যিক একটা বিষয় এবং এটা বোঝার বিষয়। এই গ্রাফ নিয়ে আমরা কথা বলতে পারবো, এই গ্রাফটা কি, গ্রাফের সাহায্যে গতি কিভাবে ব্যাখ্যা করা যায় সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো। আচ্ছা, আমাদের জীবনে গতির প্রভাব উপলব্ধি করতে পারবো। আমাদের জীবনে গতি কিভাবে প্রভাব বিস্তার করে বা আমরা কিভাবে গতি দ্বারা প্রভাবিত, সেটাও আমরা এই অধ্যায় পাঠ পরে আমরা বুঝতে পারবো, উপলব্ধি করতে পারবো, বুঝতে পারবো। আচ্ছা ঠিক আছে, এক নজরে আমরা কি কি এই অধ্যায় পাঠে আমাদের উপকার হবে বা বুঝতে পারবো সেটা আমরা জানলাম এখান থেকে। তবে সব কথা শেষ কথা হলো, ভালো করে বুঝতে হবে এই কারণে যে, কারণ পরীক্ষা ভালো রেজাল্ট করার জন্য অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটার সবগুলো বিষয় তোমাকে অত্যন্ত যত্ন সহকারে এবং মনোযোগ সহকারে পড়তে হবে, বুঝতে হবে, কারণ এই অধ্যায় থেকে আমাদের বহু রকমের বহুমাত্রিক গাণিতিক সমস্যার সমাধান আমাদেরকে করতে হবে। তো চলো তাহলে তোমাদেরকে নিয়ে যাই আমরা আরো পরবর্তীতে দেখি। প্রথমেই দেখো দ্বিতীয় অধ্যায়ের প্রথম যেটা অনুচ্ছেদ স্থিতি ও গতি। ইতিমধ্যে স্থিতি ও গতি নিয়ে তোমাদের সাথে কথা হয়ে গেল। প্রথমে ইন্ট্রোডাকশনে রেস্ট এবং মোশন নিয়ে কথা হয়েছে। আমরা যদি একটু স্মৃতিচারণ করি তাহলে স্থিতি বলতে কি বুঝবো, তাহলে আমরা কোনো বস্তু যদি সময়ের সাথে সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে তা যদি অবস্থানের পরিবর্তন না ঘটায় তবে সেটা হলো স্থিতি, আর যদি অবস্থানের পরিবর্তন ঘটায় সেটাকে আমরা বলবো গতি। কাজে একটা সংজ্ঞা দিয়ে দুইটার সংজ্ঞা রিলেট করা যাচ্ছে, তা সহজ হয়ে গেল। তাহলে স্থিতি এবং গতি কি তুমি আশা করি বুঝতে পারবে বা বুঝাতেও পারবে। উদাহরণ যদি দিতে চাও তাহলে তুমি উদাহরণ দিতে গেলে তুমি যদি স্থিতির উদাহরণ দাও, ধরো তুমি পড়ার টেবিলে বসে আছো, কিছুই পড়ছো না, টাইম চলে যাচ্ছে, তোমার সামনে ঘড়ি রয়েছে, ঘড়ি 8টা 1 2 3 4 5 ঘড়ির কাঁটা ঘুরছে, বাট তুমি তোমার অবস্থানের পরিবর্তন ঘটাচ্ছ না, এমনকি হাত পা পর্যন্ত নাড়াচ্ছ না, তাহলে এই অবস্থাকে আমরা স্থিতির উদাহরণে আনতে পারি। আরেকটা তথ্য তোমাকে দেওয়া যাক, তুমি প্রতিদিন সকালে উঠে যে স্কুলে যাও, দেখো স্কুলটা একই জায়গায় থাকে না, নাকি এক এক দিন এক এক জায়গায় চলে যায়। আমি বলতে চাচ্ছি এরকম যে, তুমি তোমার বাসা থেকে স্কুলে গেলে এবং তুমি প্রতিদিন যে স্কুলটা যাও সেখানেই যাচ্ছ, তুমি তো প্রতিদিন গিয়ে স্কুলটাকে ওই জায়গায় দেখো না, ওই জায়গায় আমরা দেখতে পাই, তার মানে স্কুলটা অবস্থানটা স্থির, এটাকে আমরা স্থিতি বলি। এমনও হতে পারে যে তোমার স্কুল ছুটি হলো, তুমি স্কুল থেকে ছুটির পরে তুমি যে বাসায় যাচ্ছ, তোমার বাসাটাকে এক একদিন এক এক জায়গায় চলে যায় না, যায় না। বাসাটা যেখানে ছিল, সকালে স্কুল যাবার সময় তুমি যেখানে রেখে গিয়েছিলে বাসাটা ওখানেই থাকে, তার মানে বাসার অবস্থানটা হলো স্থির। এই অবস্থাকে আমরা স্থিতি বলি।
কিংবা তোমার স্কুলে যদি কোনো গাছ থাকে, গাছটা তুমি স্কুলে যেখানে দেখতে পাও প্রতিদিন, তো সেখানেই দেখতে পাও, সেটা অবস্থানের পরিবর্তন ঘটায় না, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় না, যদি না তাকে কেউ জোর করে সরিয়ে দেয় বা কেউ যদি ইচ্ছে করে এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় রিপ্লেস করে, সেটা ভিন্ন কথা। কিন্তু গাছের এই অবস্থানটাকে আমরা স্থিতি বলবো। আর যদি কোনো বস্তু সময়ের সাথে সাথে অবস্থানের পরিবর্তন ঘটায়, তুমি বাসা থেকে স্কুলে যাবে, এটা নানাভাবে যেতে পারো, হেঁটে যেতে পারো, রিক্সায় যেতে পারো, গাড়িতে যেতে পারো। এই যে যাচ্ছ, তার মানে তোমার অবস্থানের পরিবর্তন হচ্ছে সময়ের সাথে সাথে। এই অবস্থায় আমরা বলবো তুমি গতিশীল, বা তোমার এই অবস্থাকে আমরা গতি বলবো। কিন্তু মজার কাণ্ড কি জানো? মজার বিষয়টা হলো এমন, তুমি একই সাথে স্থির এবং গতিশীল দুটোই তুমি তোমাকে কল্পনা করতে পারো। তুমি বলতে পারো এটা আবার কেমন? যেমন মনে করো তোমার স্কুলটা তুমি তো প্রতিদিন একই জায়গায় দেখতে পাও, তাহলে তো স্থির। হ্যাঁ, অবশ্যই এটা স্থির স্কুলটা আমাদের দৃষ্টিতে। কারণ আমরা কি দেখি? আশেপাশের পারিপার্শ্বিকের সাপেক্ষে স্কুলটা তার অবস্থানের পরিবর্তন ঘটায় না। তাহলে এই জন্য এটা স্থির, এবং এটাকে আমরা স্থিরই বলছি। কিন্তু তুমি যদি একটু ব্যাপকত্বে চিন্তা করো, যে বিষয়টা এমন, এই পৃথিবী কিন্তু ঘূর্ণায়মান। তোমরা নিশ্চয়ই জানো পৃথিবী ঘুরছে। কোন দিক থেকে কোন দিকে ঘুরছে এটাকে জানা আছে? পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, প্রতিদিনই ঘুরছে, প্রতিক্ষণে ঘুরছে, প্রতি সেকেন্ডে ঘুরছে। এই যে ঘুরছে, তাহলে পৃথিবী যদি আবর্তন করে ঘুরে, পৃথিবী কিন্তু দুই ভাবে ঘুরে, নিশ্চয়ই জানো। এটা তার কক্ষপথে, আর একটা তার অক্ষপথে। একটা অক্ষ আর একটা কক্ষ। আচ্ছা, ক্লাস 8 এই বিষয়ে তোমাদের বিজ্ঞানী কিছুটা ধারণা ছিল। তাহলে পৃথিবী যদি ঘুরে, না যদি ঘুরে না, ঘুরছে, পৃথিবী ঘুরছে, তাহলে পৃথিবীর মধ্যে তোমার স্কুলটা রয়েছে, আমরা রয়েছি, তাহলে আমরাও ঘুরছি, স্কুলও ঘুরছে। কিন্তু বুঝতে পারছি না কেন আমি যে আমার অবস্থানের পরিবর্তন ঘটাচ্ছে বা স্কুল যে পরিবর্তন ঘটাচ্ছে, এটা বুঝতেছি না কেন। বুঝতেছি না কারণ সবাই একসাথে ঘুরছি, এই কারণে। ওই যে শুরুতে যে একটা লিফটের উদাহরণ দিয়েছিলাম, লিফটে আমরা যারা দাঁড়িয়ে আছি, একটা লিফটে ধরো তুমি আরো তোমার সাথে 2-3 জন 4 জন উঠলো, তো সবাই তো একসাথে যাচ্ছ, কাজেই বুঝতেছো না যে তোমরা চলছো একসাথে। কিন্তু এমন যদি হতো যে একজন আগে চলে যাচ্ছে, একজন পরে চলে যাচ্ছে, তাহলে কিন্তু বুঝতে পারতে যে না, ও দেখি চলে যাচ্ছে, তার মানে ও গতিশীল, এটা কিন্তু বোঝা যেত। কিন্তু যেহেতু সবাই একসাথে চলছো, কাজে এটা বোঝার কোনো উপায় নেই, কিন্তু আমরা চলছি। তাহলে পৃথিবী তো ঠিক একই রকম। পৃথিবীতে যতগুলো পদার্থ রয়েছে, যতগুলো বস্তু রয়েছে, সবগুলো পৃথিবীর সাথে সাথে একই সাথে ঘুরছে বলে আমরা কিন্তু বুঝতে পারি না যে আমরা গতিশীল। তাহলে একটু চিন্তা করো তো, বিষয়টা এরকম না? এই মহাবিশ্বে সকল স্থিতি আপেক্ষিক এবং সকল গতি আপেক্ষিক। আপেক্ষিক মানে তুলনা করলে, তুলনা করলে তুমি স্থির, তুলনা না করলে তুমি গতিশীল, আবার তুলনা করলে তুমি গতিশীল, তুলনা না করলে তুমি স্থির। এই বিষয়গুলো, এটাকে আপেক্ষিক বলে, একটার সাথে একটা তুলনা করা। তাহলে মহাবিশ্বের সকল স্থিতি আপেক্ষিক এবং সকল গতি আপেক্ষিক। কোন স্থিতি পরম নয়, পরম নয় কোনো গতি। অর্থাৎ কোন পরম গতি বা পরম স্থির বলতে কোনো কিছু নেই। এখানে তোমার জন্য আরেকটি উদাহরণ তোমার বইতে পাবে তুমি। ধরো তোমরা দুই বন্ধু পাশাপাশি দুটো গাড়িতে করে যাচ্ছ, অথবা ট্রেনে যাচ্ছ। ট্রেন সাধারণত দুইটা একই সময় একই দিকে চলে না, লাইনের বিষয় থাকে। তুমি গাড়ির কথায় ভাবো, দুই ফ্রেন্ড, তোমরা দুইজন দুই গাড়িতে করে একই দিকে যাচ্ছ, একই স্পিডে যাচ্ছ, একই গতিতে যাচ্ছ। তোমরা যদি পরস্পর পরস্পরের দিকে তাকাও, তোমার কাছে ওকে স্থির মনে হবে, অর্থাৎ তুমি মনে হবে ও দাঁড়িয়ে আছে, আবার ওর ঠিক একই রকম তোমাকে তাই মনে হবে। কিন্তু যদি তুমি আশেপাশে তাকাও, বাইরের দিকে তাকাও, দেখবে যে না, তোমার গাড়িতে ছুটছে, চলছে,
তাহলে তুমি চিন্তা করতে পারো যে তুমি তাহলে এটা ভাবতে পারো যে একই সাথে একটা বস্তু স্থিতিশীল আবার গতিশীল। এই জন্য বিজ্ঞানীরা বিষয়টাকে এইভাবে ব্যাখ্যা করতে চান, এই মহাবিশ্বের সকল স্থিতি আপেক্ষিক, সকল গতি আপেক্ষিক, কোনো স্থিতি পরম নয়, কোনো গতি পরম নয়। আচ্ছা, আমাদের মহাবিশ্ব বলতে কিন্তু অনেক বড় কিছু। এখানে সূর্য, সৌরজগৎ সবগুলো থাকে। এবং তোমরা রাত্রিবেলা যখন আকাশে মিল্কি ওয়ে দেখবে, তো মেঘ মুক্ত আকাশে, মেঘ না থাকলে রাত্রিবেলা দেখবে আকাশে অনেকগুলো তারা জ্বলছে নিভছে। যেগুলো তারা দেখতে পাই আমরা, জলে নিবে, সেগুলোকে আমরা নক্ষত্র বলি। এখানে মিল্কি ওয়ে আছে, ছায়াপথ আছে, দেখবে যে এগুলিও তাদের অবস্থানের পরিবর্তন ঘটায়। অবশ্য আমরা পৃথিবীতে বসে আমরা এটা বসে কখনো দেখি না এভাবে, কিন্তু বোঝা যায়, দেখা যায়। যদি যারা তোমার অ্যাস্ট্রোনমি নিয়ে যারা পড়াশোনা করে, তারা মহাকাশ বিজ্ঞান নিয়ে যারা পড়ে, তারা এগুলো প্রতিনিয়ত পর্যবেক্ষণ করে এবং দেখে যে এগুলো তাদের অবস্থানের পরিবর্তন ঘটাচ্ছে। ঠিক আছে, তোমরা বইয়ের এই তথ্যগুলো একটু ভালো করে, এগুলো যেখানে যে লাইনগুলো আছে এগুলো একটু ভালো করে পড়বে, এবং যদি সেখানে কোনো বাইরে কিছু থাকে বা তুমি না বুঝো, তখন সেটা জিজ্ঞেস করলে, আমি গ্রুপে দিলে আমি আনসার করে দেব। ওকে, তারপরে আসো বিভিন্ন প্রকার গতি। আমরা যে গতিশীল গতিকে, গতি নিয়ে কথা বলছি, তাহলে গতিটা কি আরেকবার একটু মনে করা যাক। কোনো বস্তু যদি পারিপার্শ্বিকের সাপেক্ষে সময়ের সাথে সাথে তার অবস্থানের পরিবর্তন ঘটায়, এটাকে আমরা গতি বলি। মানে গতির বিভিন্ন ধরনের গতির নিয়ে আমাদের আলোচনা। এবার তোমাদের বইয়ের আমি দেখতে পাচ্ছি পৃষ্ঠা নাম্বার 36, সরল রৈখিক গতি। সরল রৈখিক তো বুঝোই, সোজা পথে যাওয়া। যদি আমি এখানে একটা গতি দেখাই, দেখো এটা কিন্তু, দেখো বেঁকে যাচ্ছে কিন্তু মাঝে মাঝে, এটা কিন্তু সরলরৈখিক গতি হলো না। কিন্তু আমি যদি একেবারে স্ট্রেট লাইন দেখে হবে কিনা, একটা স্ট্রেট লাইন হয়েছে, দেখো এই গতিটা, দেখো এই স্ট্রেট লাইনটা, এটা একেবারে তার অবস্থানের পরিবর্তন ঘটায়নি, একই দিকে যাচ্ছে। নিচের বস্তুটার গতিটাকে আমরা সরল রৈখিক গতি বলতে পারি। একটু বেঁকে গেছে এই জায়গাটা, তবু অনেকখানি সরল রৈখিক বলা যায়। তাহলে উপরের বস্তুটার উপরের এই গতিটাকে, এটা সরল রৈখিক হবে না, রেখাটা দিক পরিবর্তন করেছে, কাজে এটা সরল রৈখিক গতি হবে না, এটা বক্র রৈখিক হবে। যদিও বক্র রৈখিকের আমরা বক্র গতি বলবো, সেটাকে বক্র রৈখিক গতি না বলে বক্র গতি বলতে পারি। আচ্ছা, আমরা সরল রৈখিক গতির এখানে দেখো সবচেয়ে সহজ গতির উদাহরণ, কোনো কিছু যদি সরলরেখার উপর চলাচল করে, তাহলে তার গতিটা হচ্ছে সরল রৈখিক গতি। ধরো তুমি কোনো কিছুকে, কোনো একটা ঘরে কোনো গোলাকার বস্তু, তোমার কাছে বল থাকতে পারে, মার্বেল থাকতে পারে, বা ছোট বল থাকতে পারে, সেটাকে যদি তুমি একটা ধরে যদি ছেড়ে দাও, একটুখানি ধাক্কা দিলে, ফোর্স অ্যাপ্লাই করলে, বস্তুটি চলতে থাকবে। যদি এটা সরলরেখা বরাবর চলে, তাহলে এই গতিটাকে আমরা সরল রৈখিক গতি বলবো। আর সেটা কিন্তু সবসময় সরল পথে চলবে তা না, আঁকা বাঁকা এমনও চলতে পারে, তখন সেটাকে আবার সরল রৈখিক গতি বলা যাবে না, তখন সেটাকে বলতে হবে বক্র রৈখিক গতি বা বক্র গতি। তারপর আসো ঘূর্ণন গতি। ঘূর্ণন শব্দটা বুঝো, যদি ঘুরতে থাকে, একটা বিন্দুকে কেন্দ্র করে যদি কোনো বস্তু যদি ঘুরতে থাকে, এই ধরনের গতিগুলিকে আমরা ঘূর্ণন গতি বলি। বৈদ্যুতিক পাখার গতি, তোমার মাথার উপর যে ফ্যান আছে, ওটা দেখো একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে। ঘড়ির কাঁটা, তোমার সামনে যে ঘড়ি আছে, ঘড়িটার কাঁটাগুলো একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরে, এগুলো ঘূর্ণন গতির উদাহরণ। তারপরে আকাশের চাঁদ,
এটা গুণনগতি কি করে হয়? কারণ এটা পৃথিবীকে কেন্দ্র করে তার চারদিকে চারটা ঘুরছে। এটা তোমরা নিশ্চয়ই জানো। না জানলে যারা জানো না তারা এখন শুনলে, আর যারা জানো তারা তো আগে থেকেই জানো। তাহলে এটা পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে চতুর্দিকে চারটা। সো এটাও একটি ঘূর্ণন গতির উদাহরণ। তারপরে আসো চলন গতি। কোনো বস্তু যদি এমনভাবে চলে যেন তার সমস্ত কণাগুলো একই দিকে যেতে থাকে, সেটাকে চলন গতি বলে। সেটা কেমন? ধরো তুমি তুমি তোমার পড়ার রুম থেকে তুমি ডাইনিং রুমের দিকে যাচ্ছ। তাহলে তুমি যখন যাচ্ছ তোমার হাত বা মাথা সবগুলো তো একসাথে যাচ্ছে নাকি? এটি চলন গতির উদাহরণ। কখনো কি এমন হয়েছে যে তোমার হাত চলে গেছে, পাটা যায়নি, পাটা একটু পড়ে যাবে, বা তোমার বডিটা চলে গেছে, মাথাটা যায়নি, একটু পড়ে যাবে? এমন তো হয় না কখনো। কিন্তু যদি এরকম হয় যে কোনো বস্তুর কিছু অংশ আগে চলে গেছে, কিছু পরে যায়, এটাকে আমরা চলন গতি বলবো না। কিন্তু যদি অর্থাৎ এটা দিক পরিবর্তন করে না, তোমার বডির তোমার সবগুলো যদি একসাথে যায় তাহলে সেটা চলন গতির উদাহরণ। কিন্তু যদি একসাথে না যায়, দিক পরিবর্তন করে, তাহলে সেটা চলন গতির উদাহরণ হবে না। আচ্ছা, এখানে লক্ষ্য করো, যেখানে কয়েকটা বিমান, দেখো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা বিমান। এখানে দেখো এই বিমানগুলো সব একই দিকে যাচ্ছে, একই দিকে, তাদের কোনো ডিরেকশনের কোনো চেঞ্জ নাই, সবগুলো একদিকেই যাচ্ছে, সবগুলোর দিক কিন্তু একটাই। এটা চলন গতির উদাহরণ। কিন্তু এখানে যদি তুমি একটু খেয়াল করো, এই জায়গাটা একটু খেয়াল করো, এই বিমানের ডিরেকশনটা এদিকে, সরি, এই বিমানের ডিরেকশনটা এদিকে, এটা ডিরেকশনটা দেখো তো এদিকে, এটা আবার দেখো অন্যদিকে। মানে প্রতি মুহূর্তে এটার দিক পরিবর্তন হচ্ছে। তাহলে এটা দেখো নিচে কি লেখা আছে? চলন গতি নয়। কারণ চলন গতিতে সবসময় ডিরেকশনটা একই দিকে থাকবে, দিক পরিবর্তন করবে না। আশা করি চলন গতির বুঝতে অসুবিধা হয়নি। তারপরে এখানে বইটা পড়বে, এখানে আরো কিছু উদাহরণ। গাড়ির প্রতিটি বিন্দু একই সময় একই দিকে একই দূরত্ব অতিক্রম করে, কাজে এটা চলন গতির উদাহরণ হবে। চলন গতি সোজা হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। কিছু আঁকাবাঁকা পথে চলন গতির উদাহরণ সহজে পাওয়া যাবে না। একটি প্লেনের প্রতিটি বিন্দুকে একই গতিপথ হতে হলে সেটিকে কিভাবে যেতে হবে দেখানো, দেখে বুঝতে আঁকাবাঁকা চলন গতি পাওয়া। আঁকাবাঁকা চলন গতি হয় না সাধারণত। দেখো এলোমেলো, এটা এদিকে এদিকে এরকম চলন গতি হবে না। চলন গতি অলওয়েজ ডিরেকশনটা সেম হয়ে থাকে। তারপরে আসো পর্যায়বৃত্ত গতি। এখানে লক্ষ্য করো, একজন স্টুডেন্ট বা একজন মানুষ বলবো, একজন মানুষ একটা দোলনা দিয়ে দোল খাচ্ছে। দেখো এই দোলটা যখন খায়, দোল যখন খায়, তোমরা অনেকে ছোটকালে দোল খেতে পারো বা এখন অনেকে খাও। দোলনাটা একবার এদিকে যায়, আবার এদিকে আসে, অর্থাৎ বিষয়টি কেমন? এরকম গেল, আবার গেল এদিকে, এরকম একবার একদিকে যায়, আরেকবার তার বিপরীত দিকে যায়, এবং নির্দিষ্ট সময় পর পর এই ঘটনাটা ঘটে। যেমন ও যে দোল খাচ্ছে, তুমি যদি ঘড়ি ধরে দাঁড়াও দেখবে যে ও সময় এদিকে দোল খাচ্ছে আর বাকি অর্ধেক সময় এখান থেকে এদিকে দোল খাচ্ছে। হলো কোনো গতিশীল বস্তুর গতিকণা যদি এমন হয় যে অর্ধেক সময় একদিকে আবার অর্ধেক সময় তার বিপরীত দিকে অবস্থান করে, একবার অর্ধেক একদিকে আরবার তার অর্ধেক বিপরীত দিকে এরকম থাকে, তখন এই ধরনের গতিকে আমরা বলবো পর্যাবৃত্ত গতি। এবং যে সময় পর পর এই ঘটনাটা ঘটে, এই যে যাওয়া, এই যে গেল, আবার এখান থেকে গিয়ে আবার এখানে আসলো, গেল আবার আসলো, কেমন? এই সময়টাকে আমরা বলি পর্যায়কাল। মানে অর্থাৎ এই ঘটনাটা ঘটতে যে সময়টা গেল। দেখো আমি দেখাই, আবার দেখাই। এই লোক, উনি এদিকে গিয়ে
আবার এখান থেকে এই যাবে, আবার এখানে আসবে। তাইলে এটা একটা পূর্ণ পর্যায় হলো, একটা পর্যায় হলো, এবং এই পর্যায়টা ঘটার জন্য যে সময়টা লাগলো এটাকে আমরা পর্যায়কাল বলি। পর্যায়কালকে টি দিয়ে প্রকাশ করা হয়, টাইম। পর্যায়কাল মানে সময়, টাইম। তারপরে আসো সরল সন্ধিত স্পন্দন। সরল স্পন্দন গতি, সিম্পল হারমোনিক মোশন, সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতি এটাও পর্যাবৃত্ত গতি। স্পন্দন বলতে কম্পন। তুমি যদি কোনো কিছু স্টিলের কিছু হাতে নিয়ে যদি কোনো একটা আঘাত করো, দেখবে বস্তুটা এরকম কাঁপতে থাকে, এরকম কম্পন হয়, এরকম কম্পন হয়। তো এই কম্পনের মধ্যেও তুমি খেয়াল করো, অর্ধেক একদিকে কাঁপে, আবার তার অর্ধেক বিপরীত দিকে কাঁপে, এবং এটা যেহেতু দুই পাশেই সমানভাবে কাঁপে, তাই এটার নাম সরল স্পন্দন গতি। স্পন্দন মানে কম্পন। আর মধ্যের যে বিন্দুটা, যেখান থেকে কম্পনটা শুরু হয়, ওই নির্দিষ্ট বিন্দু, একটা নির্দিষ্ট বিন্দু, ওইটাকে কেন্দ্র করে কাঁপে, একবার একদিকে, একবার ডানে, একবার বামে, এভাবে কাঁপতে থাকে। ওই নির্দিষ্ট বিন্দুর নাম হচ্ছে সাম্য বিন্দু। আর বস্তুটা যখন, দোলনাটাই ধরো, এটা যখন ও একদম লাস্টে চলে আসলো, এখানে গতি কত বলতে পারো, এই জায়গাটায় একদম লাস্ট প্রান্তে গতি কত, তোমাদের আইডিয়া কি বলে? এই যে এই জায়গাটার মধ্যে, যেখানে একদম শেষ প্রান্ত, এখানে বস্তুটার গতি 0। আবার এটা এদিকে চলে যাচ্ছে, দিকে গিয়ে আবার এদিকে যখন লাস্টে চলে আসবে, একদম শেষে আর যাবে না, তখন এখানেও গতি 0। আবার এখান থেকে এদিকে আসতে হলে গতি বাড়তে থাকে। এই যে 0 গতি, এখান থেকে যখন এদিকে যাবে গতি বাড়তে থাকবে। এটা এখানে একটু ভালো করে পড়বে, এখানে এই বিষয়গুলো থাকবে। এবং সাম্য বিন্দু যেটা, যেখান থেকে বস্তুটি ডানে এবং বামে দুলবে, সেটা সাম্য বিন্দু। এখানে বস্তুটার গতি বেশি হয়ে থাকে, এখানে আসার পর এখানে গতি লাভ করে, আবার এদিকে যায়, আবার এখানে আসে, আসার পর আবার এখানে যায়। এই জায়গাতে সাম্য বিন্দুতে বস্তুটার গতিটা সবচেয়ে বেশি হয়ে থাকে এখানে, এটা পুনরাবৃত্তি হতে থাকে। আচ্ছা, তাহলে আমরা এরকম পর্যাবৃত্ত গতির উদাহরণে সরল সন্ধিত গতির, সরল স্পন্দন গতির উদাহরণ তুমি দেখতে পারবে। ওই যে একটা চামচ নিয়ে, স্টিলের চামচ নিয়ে একটা থালার মধ্যে যদি আঘাত করো, থালাটা দেখবে কাঁপবে। খুব ভালো করে খেয়াল করলে দেখবে এটা কম্পনটা যদি দেখা যায়, দেখবে খুব আস্তে আস্তে মৃদু কম্পন একদিকে ডানে বামে যেতে থাকে। তোমাদের স্কুলে যে ঘন্টা বাজায়, এখন অনেকগুলি স্কুলে কলিং বেল সিস্টেম হয়ে গিয়েছে, যাদের কোনো ঘন্টা আছে, ঘন্টা বেলে যদি বাড়ি দেয়, দেখবে এটা কাঁপতে থাকে। কিন্তু তুমি যদি কখনো তোমার সুযোগ হয় এটা ধরে ফেলা হাতে, দেখবে কম্পনটা বন্ধ হয়ে গেছে, শব্দ নাই, আর শব্দ বন্ধ হয়ে গেছে। কেন শব্দ বন্ধ হলো? কারণ কম্পন বন্ধ হলে শব্দ বন্ধ হয়ে যাবে, কারণ কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয়। তাহলে এই যে কাঁপাটা, এই কাঁপাটা অর্ধেক একদিকে যায়, আবার অর্ধেক তার বিপরীত দিকে যেতে থাকে, একবার ডানে একবার বামে, এইভাবে কাঁপতে থাকে। এটাকে আমরা স্পন্দন গতি বলতে পারি। স্কেলার ও ভেক্টর রাশি, এই বিষয়টি তোমাদের জন্য নতুন হতে পারে। স্কেলার ও ভেক্টর রাশি, রাশি কাকে বলে? মনে করে তোমাদের আগের অধ্যায়ে পড়ে আসছি আমরা, রাশি কি, তো মনে করতে পারো রাশি কি? এই ভৌত বিশ্বে যা কিছু পরিমাপযোগ্য সবগুলিকে রাশি বলে। এই বিশ্বের মধ্যে যা কিছু পরিমাপ করা যায় সবগুলোই রাশি। কিছু রাশি আছে যেগুলো প্রকাশ করার জন্য শুধুমাত্র সংখ্যা লাগে, সংখ্যাটা মান লাগে। 1 কেজি চাল দেন, এটা বললে 1 কেজি চাল, কেজি, কেজি মানে কিলোগ্রাম, 1000 গ্রাম 1 কেজি হয়। 1 কেজি চাল দেন, সংখ্যা একটা 1 কেজি। এই রাশিটা 1 কেজি চাল, এটা ভর, বস্তুর ভর নির্ণয় করা। এই ভর বিষয়টি প্রকাশ করতে শুধু সংখ্যা দিলেই হয়, 1 কেজি, 2 কেজি, 5 কেজি, চাল ডাল যাই হোক, শুধু সংখ্যাটা বললেই হয়। এটা এক ধরনের রাশি। আবার যদি তুমি বলো, দেখো ওর হোন্ডাটা বিশ্ব রোড ধরে কি স্পিডে যাচ্ছে, বিশ্ব রোড ধরে
কি স্পিডে যাচ্ছে একটা বিষয়, আমরা একটু বাংলা বলি। স্পিডের বাংলা দ্রুতি, সেটা নিয়ে ব্যাখ্যা আছে, কথা আছে। কি বেগে যাচ্ছে, বিশ্ব রোড ধরে কি বেগে যাচ্ছে। আচ্ছা তুমি দেখো, একটা হোন্ডা বা মোটরসাইকেল বিশ্ব রোড ধরে যে বেগে যাবে, ওই মোটরসাইকেলটা, একই মোটরসাইকেল, তুমি যে বাসায় থাকো, বাসায় যে ছোট গলি থাকে, ও গলিতে কি ওইভাবেই যেতে পারবে, ওই বেগে যেতে পারবে? তুমি বলবে যে না, কখনোই যেতে পারবে না। গাড়ি কিন্তু ওই একটাই, তাহলে এটার বিভিন্ন জায়গায় বিভিন্ন বেগে যেতে পারে, কারণ এক এক জায়গায় রাস্তা এক এক রকমের, তাহলে এক এক দিকে এক এক রকম। যেমন তুমি বলতে পারো যে ওই গাড়িটাই বিশ্ব রোড দিয়ে 80 কিলোমিটার বেগে যাচ্ছে, আবার তোমার বাসার গলি দিয়ে ওই গাড়িটা 5 মিটার বেগে যাচ্ছে। তাহলে বিষয়টি কি হলো, বেগের মধ্যে তাহলে মানটা ডিফারেন্ট হয়ে গেল, একটা 80 একটা 5 হয়ে গেল। কারণ এই বেগের মধ্যে শুধু মান দিলে হয় না, এটার মধ্যে দিকও লাগে। দিক কেন? কারণ এক এক দিকে গাড়িটা এক এক দিকে যেতে পারে। একটা গাড়ি উত্তর দিকে যে বেগে যাবে, পশ্চিম দিকে সে বেগে নাও যেতে পারে। উত্তর দিকে যদি সাগর থাকে, তাহলে সাগরে তো বেগ 0 হয়ে যাবে, যেতে পারবে না। সুতরাং বেগ বিষয়টা প্রকাশ করতে গেলে মানও লাগবে, দিকও লাগবে। সো একটা রাশি প্রকাশ করার জন্য, তাহলে একটা রাশি প্রকাশের জন্য কিছু রাশি আছে যেগুলো প্রকাশ করার জন্য কি লাগে, শুধুমাত্র মান থাকলেই চলে, শুধুমাত্র মান থাকলেই চলে। আবার কিছু রাশি আছে মান লাগে, আবার তার সাথে দিকও প্রকাশ করতে হয়। দিক লাগে কারণ বিভিন্ন দিকে তার মানের চেঞ্জ হয়। মান এবং দিক যে দুটোই যে রাশি প্রকাশ করতে লাগে, সেটাকে আমরা বলবো ভেক্টর রাশি। আর শুধুমাত্র যে রাশি মান দিয়ে হবে, শুধুমাত্র মান থাকলেই চলে, দিক নির্দেশের কোনো প্রয়োজন হয় না, সেটাকে আমরা বলবো স্কেলার রাশি। তাহলে স্কেলার রাশি শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করা যাবে, আর ভেক্টর রাশি প্রকাশ করতে গেলে মান আর দিক দুটোই লাগবে। আমরা কি বলবো তাহলে, স্কেলার রাশি কাকে বলে? যে সকল রাশি প্রকাশ করার জন্য শুধুমাত্র সংখ্যা মানই যথেষ্ট, শুধু সংখ্যাটা দিলে হয়, সংখ্যা মানই যথেষ্ট, কোনো দিক নির্দেশের প্রয়োজন হয় না, সেটাকে বলা হয় স্কেলার রাশি। আর যে সকল রাশি প্রকাশ করার জন্য মান ও দিক দুটোই প্রয়োজন হয়, সেটাকে বলা হয় ভেক্টর রাশি। অর্থাৎ শুধু মান দিলে হবে না, দিকও দিতে হবে, এই দুটোই যেখানে থাকবে সেটাকে আমরা বলবো ভেক্টর রাশি। স্কেলার এবং ভেক্টরের যথেষ্ট উদাহরণ তুমি পাবে। যেমন আমাদের যখন জ্বর হয়, আমরা জ্বর মাপি, তাপমাত্রা মাপি, বা আবহাওয়ার যে খবরে তা তোমার আবহাওয়ার খবরের মধ্যে বলে আজকে সর্বোচ্চ তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস। বা জ্বর হলে আমরা বলি যে ওর জ্বর 100 ডিগ্রি ফারেনহাইট। এগুলো বলার জন্য কোনো দিক দরকার হয় না, শুধু মানটা বললেই হবে। কেউ কি বলবি যে ওর জ্বর হয়েছে 100 ডিগ্রি উত্তর দিক, বা আজকের সর্বোচ্চ তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস দক্ষিণ দিক। তাহলে দিক নির্দেশের প্রয়োজন হয় না এই রাশিগুলো প্রকাশ করতে, কাজে ওগুলো স্কেলার রাশি। আর যেগুলো প্রকাশ করার জন্য মান এবং দিক দুটোই লাগবে, সেটাকে আমরা ভেক্টর রাশি বলছি। যেমন বেগের কথা তো বললাম, তোমরা ত্বরণ শব্দটা শুনেছ, ত্বরণ বেগের পরিবর্তনের হার। ত্বরণ বেগ চেঞ্জ হওয়া, একটা গতিশীল গাড়ি বা কোনো গতিশীল বস্তুর বেগের পরিবর্তনটা কি সব দিকে একই হবে? উত্তর দিকে যেরকম বেগের পরিবর্তন হতে পারবে, দক্ষিণ দিকে তো সেরকম হতে পারবে না। যেমন এয়ারপোর্ট রোড, বিশাল রোড, সেখানে একটা গাড়ির বেগ যেরকম পরিবর্তন হতে পারবে, সেই বেগটা তুমি তোমাদের আশেপাশের সামনে যে রাস্তা আছে সেখানে ওই বেগে পরিবর্তন করতে পারবে না। সুতরাং বেগের পরিবর্তনের হারকে আমরা কি বলি? ত্বরণ বলি। সুতরাং ত্বরণ প্রকাশ করতে গেলে মান এবং দিক দুটোই লাগে, তাহলে এটাকে আমরা ভেক্টর রাশি বলতে পারি। তাহলে কি জানলাম? স্কেলার রাশি কি, ভেক্টর রাশি কি, এটা জানলাম এবং তাদের কিছু উদাহরণও জানলাম। আমরা পরবর্তী ক্লাসে স্কেলার এবং ভেক্টর রাশির
যে পার্থক্য, কিভাবে এটার মধ্যে পার্থক্য করতে পারি পয়েন্ট আকারে, সেটা আমরা আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই থাকলো। ভালো থেকো সকলেই। যতটুকু আলোচনা হলো ততটুকুতে না বোঝার কিছু ছিল না, তারপরে যদি তুমি মনে করো যে তোমার কিছু প্রশ্ন থাকতে পারে, তুমি যদি কমেন্টে প্রশ্ন করো, উত্তর দেব। তো ভালো থাকবে সকলে। শুভেচ্ছা নিরন্তর। পদার্থবিজ্ঞানের জগৎ আনন্দময় হোক এই প্রত্যাশা রাখছি।